কিছু কিছু ক্যান্সারের 3 ইয়ার সার্ভাইভাল রেট বলি, কিছু কিছু ক্যান্সারের 5 ইয়ার সার্ভাইভাল রেট বলি। ক্যান্সারের যে কত শক্তিমান সেটা কিন্তু সাইজের উপর নির্ভর করে না। যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে ভারতবর্ষে এই ধরনের ক্যান্সার এত কেন বেশি দেখা যাচ্ছে? ফুড হ্যাবিটস থেকে যেটার জন্য এটা হয়, অ্যাডিকশন থেকে হয়। ক্যান্সার শব্দটাই যেন একেবারে হৃদকম্পন ধরিয়ে দেবে, একদম তাই তো? ক্যান্সার ইজ আ জার্নি। আজকে যদি আমাকে ক্যান্সারের ট্রিটমেন্ট কোথাও করাতে হয়, আমাকে কিন্তু পুরো জার্নিটা ওখানে করতে হবে। তো এবার আমার ক্যান্সার যদি হয় মুখের কোনো জায়গায়, তো আমি বুঝবো কি করে? মানে আমার কি কি লক্ষণ দেখতে পাবো আমি সেখানে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ ভীষণ কমন একটা ক্যান্সার নিয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার। আমরা এই আলোচনায় জানার চেষ্টা করব হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে আমরা কি বুঝি, এর প্রাথমিক লক্ষণগুলো কি কি, কখন আমরা চিকিৎসকের কাছে পৌঁছবো, এর কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে কিনা সেটাও জানবো, এবং পাশাপাশি এটাও জানবো যদি কেউ হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত হন তার চিকিৎসা কি, এবং সর্বোপরি এটাও জানার চেষ্টা করবো যে এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। এবং এই সমগ্র আলোচনায় থাকবেন আমাদের শহর তথা এই হাসপাতালের বিশিষ্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো যে হেড অ্যান্ড নেক ক্যান্সার মানে কোন অঞ্চলের ক্যান্সারটাকে আমরা হেড অ্যান্ড নেক ক্যান্সার বলে আমরা বুঝবো? হেড অ্যান্ড নেক কথাটার থেকে তো ব্যাপারটা খুব পরিষ্কার যে মাথা এবং নেক, গলা, ঘাড়, এই যে ব্যাপারটা, এই অঞ্চলটা মানে এনিথিং অ্যাবাভ দ্য ক্ল্যাভিকল। এবার তার মধ্যে কিছু ব্যাপার আছে, এই ক্ল্যাভিকলের ওপরে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের আওতায় পড়ে না। আচ্ছা। দাঁত, চোখ, আচ্ছা। ব্রেন, আচ্ছা। এগুলো আমাদের আওতায় পড়ে না। তো এইগুলোর বাইরে যে জায়গাটা আপ টু এই যে হাড়, ক্ল্যাভিকল, এই অবধি যে অঞ্চলটা, সেটা আমরা হেড অ্যান্ড নেক বলেই থাকি। ভোকাল বক্স হতে পারে, থাইরয়েড হতে পারে। এবার নেকের মধ্যে তো অনেক কিছুই আসে, ভোকাল কর্ড যেটা বলছেন, কিংবা ল্যারিংস যেটাকে বলা হয়, স্বরযন্ত্র, যেটা স্বরযন্ত্র আসতে পারে। তারপরে খাদ্যনালীর উপরের ভাগ যেটা, সেটা আসতে পারে। মুখগহ্বর যেটা ওরাল ক্যাভিটি, সেটা হতে পারে। মুখগহ্বরের পেছনের অংশ যেটা থ্রোট, সেটা আসতে পারে। নাকের ভেতরের এবং সাইনাসেস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। নাকের পেছনের একটা অংশ আছে যেটাকে বলা হয় নেজোফ্যারিংস, সেইটা আসতে পারে। নাকের ছাদ যেটা, সেটা কিন্তু ব্রেনের আবার মেঝে, হ্যাঁ, এইটাকে বলা হয় স্কাল বেস। এই বেস অফ দ্য স্কাল যেটা, সেটা তো এই পার থেকে এই পার অব্দি পুরোটাই আছে, এটা তো ফ্ল্যাট একটা সারফেস। তো এই স্কাল বেসের যদি কোনো টিউমার হয়, এবার যদি পাশে যাই, দুটো বড় বড় জিনিস আছে, কানটা তো বাহ্যিক যেটা দেখছি সেটা কিছুই না, কিন্তু ভেতরে কানটা যেটা, সেইটা তো অনেকটা ভেতর অব্দি চলে গেছে, এবং কানেরও অনেকগুলো পার্ট আছে। তো এই যে পার্ট গুলো, তার মানে টোটাল এইটা যে হাড়ের মধ্যে আছে, সেটাকে বলা হয় টেম্পোরাল বোন। তো এই অঞ্চলের যদি ক্যান্সার হয়, সেটাও হতে পারে। আর তাছাড়া আপনি তো বললেন যে আমাদের গ্রন্থি আছে প্যারোটিড, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ভাইরাল ইনফেকশন হলে মাম্পস হয়, ফুলে যায়। তো ওই প্যারোটিডের টিউমার হলো। সাবম্যান্ডিবুলার ওরকম গ্ল্যান্ড আছে, লালা যার থেকে নিষ্কৃত হয়, সেই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের টিউমার হলো। থাইরয়েডের টিউমার হলো, মুখমণ্ডলের টিউমার হলো। তো অল দিস এরিয়াস কামস আন্ডার হেড অ্যান্ড নেক। আমি বলে থাকি সহজে যে এক কথা হলো, এর ওপরে মাইনাস ব্রেন, চোখ, দাঁত, সবটাই হেড অ্যান্ড নেকের মধ্যে পড়ে। এবার যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে ভারতবর্ষে এই ধরনের ক্যান্সার এত কেন বেশি দেখা যাচ্ছে? ভারতবর্ষ, দেখুন, যে কোনো ক্যান্সার একটা আঞ্চলিক একটা প্রেভেলেন্স যেটাকে বলা হয়, সেটা থাকে। তার পেছনে অনেক কারণ থাকে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সোশ্যাল কিছু কাস্টমস থাকে যেটার জন্য এটা হয়, ফুড হ্যাবিটস থাকে যেটার জন্য এটা হয়, অ্যাডিকশন থেকে হয়। কি ধরনের অ্যাডিকশন তার উপর ডিপেন্ড করে যে কোথায় কি হবে। তো ভারতবর্ষে যে কারণে হেড অ্যান্ড নেক ক্যান্সার যেটা বেশি হয়, তার প্রধান হচ্ছে টোব্যাকো, যেটা তামাক জাতীয় জিনিস। সেটা নানাবিধভাবে তামাক খাওয়া হয়।
সেবন করা হয় বলা যেতে পারে। হুম, সেই তামাক আপনি গুটখা হিসেবে নিচ্ছেন, তামাক আপনি স্মোকিং হিসেবে নিচ্ছেন, তামাক আপনি খৈনি হিসেবে হুম, নিচ্ছেন। আবার কিছু কিছু অঞ্চলে ভারতবর্ষের যেখানে কিছু সুপুরি কিংবা পান হুম, সেইটা কিছুদিন রেখে দিয়ে বাইরে তারপরে সেটা মুখের মধ্যে রেখে দেওয়া হয়, তার থেকে নাকি নেশা হয়। আচ্ছা। তার সঙ্গে কিছু চুন টুনও হুম, থাকে। হুম, 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 এবার এইটা বুঝতে হবে যে তামাক ইটসেলফ যে ক্ষতিটা করে, তার সঙ্গে যদি ক্ষয় করে দেয় এরকম বস্তু মিশ্রিত থাকে, যেরকম চুনের চুন। কথা এই জন্য হ্যাঁ, আমি হ্যাঁ, বললাম, এবং ওটা যদি মুখের মধ্যে ঘন্টার পর ঘন্টা রাখা থাকে, তাহলে তো মুখমণ্ডলের ভেতরে যে লাইনিংটা, হুম। ওটা তো খুব সেনসিটিভ, খুব নরম, খুব তো পাতলা। ন্যাচারাল লাইনিং খাওয়ার জন্য ঠিক আছে, মানে ঠিক আমি আছে, এমন তো কিছু ওটাই তো ক্ষয় পেতে হুম, থাকে, তাই না? হুম, তো এই ক্ষয় পেতে থাকে, এই ব্যাপারটা তার থেকেই হচ্ছে না ক্যান্সারটা হয়। এই যে হেড অ্যান্ড নেকের থাইরয়েড হুম, ক্যান্সার হুম, বলুন কিংবা অন্যান্য জাতীয় ক্যান্সার বলুন, তার আবার অন্যান্য প্রেভালেন্স আছে, কিন্তু ওরাল ক্যান্সারটা নিয়ে এই জন্য আমি কথাটা বললাম, কারণ ওরাল ক্যান্সারের প্রেভালেন্স এশিয়ান কান্ট্রিজে সবচেয়ে বেশি। বেশি। ভারতবর্ষে তো প্রচন্ড বেশি। আবার ভারতবর্ষের মধ্যে যদি দেখা যায় তাহলে পরে নর্দার্ন ইন্ডিয়া, যেটা গ্যাঞ্জেটিক বেল্ট যদি আমরা বলি, সেই জায়গাটা দিয়ে, নট অনলি গ্যাঞ্জেটিক, ইভেন ইন দ্য ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, তো এই নর্দার্ন বেল্টটাতে ওরাল ক্যান্সার খুব বেশি। তার প্রধান কারণ হচ্ছিল অ্যাডিকশন, দ্য টাইপ অফ অ্যাডিকশন। একদম। হ্যাঁ, যেটা কিনা সাউথে কিন্তু আবার এই টাইপ অফ অ্যাডিকশনটা খুব একটা বেশি নেই। তার জন্য সাউথে ওরাল ক্যান্সারের যে প্রেভালেন্স যেটা, সেটার আবার কারণটা একটু অন্য, নর্থের থেকে অনেক কম। নর্থের থেকে অনেক কম, এবং কারণটাও অন্য। সাউথে খুব একটা আপনি দেখবেন না পান গুটকা খৈনি জর্দা এগুলো খুব একটা বেশি হচ্ছে। সাউথে যে ওরাল ক্যান্সার যেগুলো হয়, তার একটা বড় কারণ হলো দাঁতের থেকে। আচ্ছা। এমনিতে হুম। মজার ব্যাপারটা হচ্ছে এমনিতে পৃথিবীময় ওরাল ক্যান্সারের সবচেয়ে বড় কারণ কিন্তু ডেঞ্চার, দাঁত। এবার দু রকমের হতে পারে, ইল ফিটিং ডেঞ্চার হতে পারে, যে আচ্ছা। আর্টিফিশিয়াল দাঁত, হুম, সেটা ভালো ফিট মতো। ঠিক করছে না, সে আনফরচুনেটলি বুঝতে পারছে না করছে না, এবং সেইটা কোনো একটা জায়গায় ঘষা খাচ্ছে যেটা কিনা বাইরে দেখা যাচ্ছে না, ওটা কোনো হিডেন প্লেসে একটা ঘষা খাচ্ছে। সো আনফরচুনেটলি এই ঘষা খেতে 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 একটা সময় সেটা ক্যান্সারে পরিণত হয়। আর তাছাড়া আর একটা হচ্ছে হলো, যদি দাঁতের কোনো একটা জায়গায় শার্প কোনো এজ হয়ে থাকে, সেটা দাঁত ভেঙে গেলেও হয়, কিংবা এই যে আমরা কনস্ট্যান্ট যে জন্মের পর থেকে দাঁতটাকে ইউজ করছি, তার জন্য তো ন্যাচারালি একটা ক্ষয় তো হবেই দাঁতে। এই ক্ষয়টা হওয়ার জন্য দাঁত বিকামস ভেরি শার্প এট সাম প্লেসেস। তো সেইগুলো সেই জন্য মাঝে মধ্যে তো আমাদের উচিত হচ্ছে কিন্তু ডেন্টিস্টের কাছে গিয়ে নিয়ে স্কেলিং করানো ফর আ ডিফারেন্ট রিজন, এবং সেইটা যদি আমরা নিয়মিত করাতে থাকি, ওনারাই বলবেন যে কোন জায়গাটাতে একটু শার্প হয়ে গেছে, জাস্ট কিছুই না, 2 মিনিট লাগে ওটাকে ঘষে। রাউন্ড অফ করে দিতে, ঘষে যেতে। মজার ব্যাপারটা হচ্ছে হলো, আমরা ক্যান্সার শব্দটা নিয়ে তো অনেক কথা বলি, তাই না? ক্যান্সার বলি, সারা শরীরের ক্যান্সার হয়, নানাবিধ জায়গায় ক্যান্সার হয়, আজকে আলোচনা হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার নিয়ে, কিন্তু আসলে ক্যান্সার ব্যাপারটা কি সেটা নিয়ে কিন্তু আমরা কথাটা বলি না। দেখুন, ক্যান্সারটা হচ্ছে হলো আনরেগুলেটেড সেল ডিভিশন, গ্রোথ, সেল ডিভিশন আর সেল গ্রোথ। আনরেগুলেটেড। তো যখনই একটা জায়গায় কন্টিনিউয়াস কোনো ইরিটেশন হচ্ছে ভেতরে, সেই জায়গাটাতে একটা ঘায়ের মতন হয়ে যাচ্ছে। যখনই আপনি চুন দেওয়া তামাকটা মুখের মধ্যে রাখছেন, খৈনি যেরকম, তো সেই জায়গাটাতে একটা ইরোশন হচ্ছে, এই হওয়াতে একটা ঘায়ের মতন হচ্ছে। এই কন্টিনিউয়াস এই যে স্টিমুলাস, এই যে ওকে যে অ্যাক্টিভেট করে যাচ্ছে, তারপরে যখন সেল তো ন্যাচারালি রোজই তো কোষ, মিলিয়ন্স অফ কোষ মরে যায়, আবার নতুন করে তৈরি হয়, কিন্তু দ্যাট ইজ আ রেগুলেটেড গ্রোথ। যখনই এই রেগুলেটেড গ্রোথটা হারিয়ে ফেলে, তখনই কিন্তু যে যার মতন বাড়তে থাকে। তো ওই জায়গাটাতে একটা ফুলে গেল, ঘা হয়ে গেল, কারণ তার মধ্যে ব্লাড ভেসেলসও বাড়তে থাকে। ব্লাড ভেসেলস যেই বাড়তে থাকে, ব্লাড ভেসেলস গুলো আনরেগুলেটেড বাড়তে থাকা মানে ওগুলো ফেটে গেল, ফেটে গিয়ে ওখানে ঘা তৈরি হলো।
সব জায়গাতে সেলটা আনরেগুলেটেড হয়ে বড় হচ্ছে বলে নিয়ে সব জায়গায় ব্লাড ভেসেল পৌঁছতে পারছে না, তার মানে কিছু কিছু সেলসে নিউট্রিশন পৌঁছচ্ছে না, অক্সিজেন পৌঁছচ্ছে না, সেই সেলটা মরে যাচ্ছে, তার মানে কি পচন ধরছে, ওখানে গন্ধ বেরোচ্ছে, একটা পুঁজ বেরোচ্ছে ওখান দিয়ে। সো দিস ইজ অ্যান আনরেগুলেটেড গ্রোথ। তো এবার আমার ক্যান্সার যদি হয় মুখের কোনো জায়গায়, তো আমি বুঝবো কি করে, মানে আমার কি কি লক্ষণ দেখতে পাবো আমি সেখানে? এইটা ভালো প্রশ্ন, কারণ না অনেক সময় না মুখমণ্ডলটা তো আমি যতই আয়নার সামনে হাঁ করি না কেন, এদিক ওদিক দেখি, জিভটাকে বের করে দেখি, সব জায়গা আমরা দেখতে পাই না, তাই না? আম, কিছু কিছু জিনিস যদি আমরা দেখতে পাই এবং কোথাও যদি একটা ঘা দেখি, তাহলে পরে ওটা কয়েকটা দিন দেখে নিয়ে যদি দেখা যায় ওটা কমছে না ঘাটা, ডেফিনেটলি ইউ নিড টু সিক আ মেডিকেল অ্যাডভাইস, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এবার যদি দেখা যায় ঘাটাতে ব্যথা আছে, ব্যথা যদি নাও থাকে তাও উইদাউট এনি পেনও হতে পারে। ঘাটাতে যদি হাত দিয়ে নিয়ে দেখা যায় একটু শক্ত শক্ত লাগছে, হালকা একটু টাচ করলে পরেই ওখান থেকে ব্লিড করছে, এরকম যদি দেখা যায়, কিংবা আপনি মুখের মধ্যে কোথাও ঘা এরকম বুঝতে পারলেন না, কিন্তু কোনো একটা জায়গায় আপনার হঠাৎ মনে হচ্ছে যেন একটু ফুলে গেছে। কারণ কি হয়, অনেক সময় মুখমণ্ডলের ভেতরে যদি কোনো, ধরুন আলসারেশন হলো, কোনো ক্যান্সার হলো, সেইটার সঙ্গে যুক্ত যে বাইরের গ্ল্যান্ডগুলো আছে, লিম্ফ নোড আছে, সেটা হয়তো ফুলে গেল। তো সেই রকম যদি কিছু ফুলে যায়, কিংবা ধরুন থাইরয়েডের ক্যান্সার, আপনি থাইরয়েডের ক্যান্সার নিয়ে বলেছিলেন, থাইরয়েডের ক্যান্সার, থাইরয়েডের ক্যান্সার যেটা হয়, কি হয়, থাইরয়েডের মধ্যে নোডিউল হয়। নোডিউল হওয়া মানে একটা হঠাৎ করে নিয়ে গলার সামনে একটা জায়গায় ছোট হতে পারে। আর ক্যান্সার ব্যাপারটা এমনই, ক্যান্সারের যে কত শক্তিমান সে, সেটা কিন্তু সাইজের উপর নির্ভর করে না, সেটা তার চরিত্রের উপরে নির্ভর করে। আমরা সোনার কেল্লা যদি দেখে থাকি, হঠাৎ করে নিয়ে বলেছিল না 4.5 ফুটের কম মানুষ দেখলে একটু সন্দেহ করবেন, তো আমি এইটা ব্যাখ্যাটা এই জন্য দিলাম। সো ইট ডাজন্ট ডিপেন্ড যে হাউ ব্যাড আ পার্সন ইজ বাই হিজ হাইট, সেই রকমই হাউ ব্যাড আ ক্যান্সার ইজ, এইটা ডিপেন্ড করে না কতটা সাইজের উপরে ক্যান্সারের। একটা ছোট্ট ক্যান্সার, অনেক সময় আমরা বেশিরভাগ সময় দেখি থাইরয়েড ক্যান্সারের যে সাইজটা না, নোডিউল গুলো ভেরি স্মল, কিন্তু তার ভিরুলেন্স আছে, মানে দে হ্যাভ দ্যাট পাওয়ার। তো এই যে ব্যাপারগুলো, যে কোথাও যদি আমরা কোনো সোয়েলিং দেখতে পেলাম নেকে, কিংবা হঠাৎ করে যদি একটা ঘা কিছু আমাদের মনে হলো, কিংবা এবার নাকের কথায় যাই, যদি আমরা দেখি যে একটা নিজাল ব্লকেজ আমাদের লাগছে, বাঁ দিক কিংবা ডান দিক কিংবা দুদিকই আমাদের একটা ব্লকেজ লাগছে, তার সঙ্গে যদি মাঝে মধ্যে সর্দির সঙ্গে একটু লাল লাল রসের মতন বেরোচ্ছে, কিংবা রক্ত বেরোচ্ছে, কিংবা ফ্র্যাঙ্ক ব্লিডিং ই হচ্ছে নাক দিয়ে, দিজ আর ডেফিনেটলি সাইনস এন্ড সিমটমস যে একটা অ্যালার্মিং কিছু, আমরা রেড ফ্ল্যাগ সিমটমস বলি। সো এই জায়গাগুলোতে যেন আমরা বসে না থাকি, আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, একই রকম কানে যদি কোনো ব্যথা হয়, কিংবা কান দিয়ে কোনো ডিসচার্জ হচ্ছে, সেখানে রক্তের সঙ্গে হোক রক্তের সঙ্গে নাও হোক, যদি ইফ দেয়ার ইজ ইয়ার ডিসচার্জ, তাহলেও হঠাৎ করে আমার একটা কান পার্টিকুলারলি আমি শুনতে একটু কম পাচ্ছি, কারণ এগুলো সব না রিলেটেড। তো এমনও হয় যে নাকের পেছনে যে এই এলাকাটা আছে, যেটাকে আমরা নেজোফ্যারিংস বলি, নেজোফ্যারিংসে যদি কোনো টিউমার থাকে, সে কি করে, নাকের পেছনের সঙ্গে কানের যে টিউব দিয়ে যোগাযোগ আছে সেটাকে এক এক সময় ব্লক করে দেয়, এবং ব্লক করে দিলে পরে ওই ওই টিউব ব্লক হওয়ার জন্য কানটার মধ্যে একটা অবস্ট্রাকশনের মতো, একটা ব্লকেজের মতো নয়, যেটা আমাদের ফ্লাইটে ওঠার সময় যে জিনিসটা হয়, স্তব্ধ হয়ে যায় ওই টিউবটা বন্ধ হওয়ার জন্য, এবং তারপরে ওই নেগেটিভ প্রেশার তৈরি হয়, পর্দার ভেতরে একটা জলীয় জিনিস জমে। বিষয়টা আমরা ভাবি যে কানের কিছু সমস্যা, কিন্তু অ্যাকচুয়ালি না। কিন্তু এই যে দেখুন একটা মজার জিনিস, মানে আমার একটা কানে হঠাৎ করে নিয়ে আমি দেখছি কিছুদিন হলো আমার বন্ধ হয়ে গেছে, আমি কানে একটু শুনতে মনে হচ্ছে কম পাচ্ছি একটা কানে, সেটা কিন্তু হয়তো নেজোফ্যারিংস এর পেছনে একটা, মানে নেজোফ্যারিংস নাকের পেছনে একটা টিউমার হয়ে আছে, সেটার থেকে হয়েছে। দিজ আর রেড ফ্ল্যাগ সাইন্স। যেগুলো আমি বললাম, যে খালি যে বাহ্যিক আপনি একটা ঘা দেখতে পাবেন, কিংবা একটা ব্লিড করছে ঘায়ের থেকে দেখতে পাবেন, তা নয়,
তাছাড়াও যদি কোথাও ফোলা টোলা থাকে, নাক থেকে যদি ব্লিড করে, নাকে যদি ব্লকেজ থাকে, কানে যদি এরকম একটা ব্লকেজের মতন লাগে, কিংবা কান থেকে ব্লিড করছে, কিংবা কানে এমনি ডিসচার্জ হচ্ছে, কান থেকে ব্যথা হচ্ছে, দিস অল ক্যান কাম ব্যাক অ্যাজ আ ম্যালিগন্যান্সি। তো ঘটনা হচ্ছে যে এই ধরনের ক্যান্সার পেশেন্ট যখন আপনাদের কাছে আসে, তখন আপনারা কিভাবে নির্ধারণ করেন যে এই মানুষটা ক্যান্সারই হয়েছে, বা ডায়াগনোসিসটা আপনারা কিভাবে করেন? দেখুন, যে কোনো ডায়াগনোসিস, ক্যান্সার হোক না বা নন ক্যান্সারাস কোনো ট্রিটমেন্টই হোক, একটি রুগী যখন আমাদের কাছে আসে, রুগী ঘরে ঢোকার সময় থেকেই কিন্তু আমাদের ট্রিটমেন্ট আরম্ভ হয়, ম্যানেজমেন্ট আরম্ভ হয়। কথাটা ঠিক ট্রিটমেন্ট নয়, ম্যানেজমেন্ট আরম্ভ হয়, বিকজ ম্যানেজমেন্ট ইনভলভস এভরিথিং টিল ইট গেটস কমপ্লিটেড। তো আমি কথাটা কেন বলছি, যে আমরা রুগীকে তখন থেকে দেখি যে সে কিভাবে ঢুকছে, কোনো কি ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, নাকে কি রুমাল চাপা দিয়ে ঢুকছে, একটা ব্লিডিং এর মতন হয়ে আসছে, কানে হাত দিচ্ছে কিনা, গলার সামনে কি কোনো ফোলা আছে কিনা, আমরা দেখি। আচ্ছা, তারপরে সেটা অগোচরে তার সঙ্গে কথা বলতে বলতে ফেলুদার আমরা মতো। কিন্তু ফেলুদার মতো আমরা কিন্তু এটা দেখি। এরপরে রুগী যখন বসে, দ্য ফার্স্ট থিং ইজ হিস্ট্রি। ডেফিনেটলি ওনারা তো হিস্ট্রিটা দেন। তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট, হেড অ্যান্ড নেক রিজন তো যে কোনো ক্ষেত্রেই আমরা করে থাকি, কিন্তু ওনার হিস্ট্রিটাতে যদি কিছু রেলিভেন্স হয়, যে কিছুর ইম্পর্টেন্স বেশি দিতে হবে, তো সেই জায়গাটাতে আমরা ক্লিনিক্যালি আমরা এক্সাম করি। এক্সাম মানে ওই লাইট টাইট দিয়ে যা দেখার, প্যালপেট করে ফিল করে যা দেখার সবগুলো করি। আমাদের স্পেশাল ক্যামেরার মতন থাকে, যেটাকে ফ্লেক্সিবল ল্যারিঙ্গোস্কোপ, ফাইবার অপটিক এন্ডোস্কোপ, এগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা ভেতরটাও দেখতে থাকি। এগুলো হওয়ার পরে আমাদের কাছে যে জিনিস পরীক্ষাগুলো মনে হয় বেশি তাৎপর্যপূর্ণ, সেইগুলো আমরা করতে বলি। যেরকম পরীক্ষা বলতে একটা হলো হিমাটোলজিক্যাল এক্সামিনেশন, মানে ব্লাডের কিছু পরীক্ষা, যেগুলো এই যে আমাদের মনে হচ্ছে যে এই হতে পারে, তার সঙ্গে যদি কিছু রেলেভেন্স থাকে, কোনো তাৎপর্যপূর্ণ থাকে কোনো ব্লাড এক্সামিনেশনে, উই গো ফর দ্যাট। তাছাড়া এবার ছবি মানে হচ্ছে হলো নানাবিধ ছবি, মানে এক্স রে ছবি, মানে সিটি ছবি, মানে আল্ট্রাসাউন্ড ছবি, মানে এমআরআই ছবি, মানে পেট স্ক্যান। তো whichever is best for that condition. আজকে থাইরয়েডের জন্য যে ছবিটা বেশি প্রযোজ্য, আজকে কিন্তু ল্যারিংসের জন্য সেই ছবিটা প্রযোজ্য ততটা নয়, অন্যটা প্রযোজ্য, এরকম ব্যাপারগুলো আছে। তো যাই হোক, যে ছবিটা লাগবে সেই ছবিটা আমরা করতে দিই। আর তার সঙ্গে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে, দেখুন, ক্যান্সার আমরা ততক্ষণ বলবো না যে ইট ইজ ডেফিনেটলি ক্যান্সার, যতক্ষণ ইট ইজ প্রুভড বাই সেলস, মানে কোষের দ্বারা। প্যাথোলজিস্ট যতক্ষণ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলবে যে এই ক্যান্সার পাওয়া গেছে, এই সেলস পাওয়া গেছে, ততক্ষণ আমরা কিন্তু ক্যান্সার স্ট্যাম্প করতে পারি না। আমরা বলতে পারি ইট ইজ ভেরি লাইকলি টু বি ক্যান্সার, কিন্তু আমরা বলতে পারি না যে ইট ইজ ক্যান্সার। তো তাহলে পরে কোষের পরীক্ষা। এবার কোষের পরীক্ষা দুরকম ভাবে হতে পারে। এক হচ্ছে হলো ছুঁচ ফুটিয়ে নিয়ে ওই জায়গাটার থেকে কিছু কোষ নিয়ে পাঠিয়ে দেওয়া হলো, সেটাকে আমরা বলে থাকি এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। আর না হলে পরে একটু টিস্যু ওখান থেকে নিয়ে, একটু মাংস ওখান থেকে নিয়ে আমরা পাঠাই, সেটাকে বলা হয়, মানে চলতি কথায় বলা হয় বায়োপসি, আমরা মেডিকেল টার্মসে বলি হিস্টোপ্যাথোলজি। তো এইটা করতে পাঠাই। এবার ব্যাপারটা হচ্ছে হলো যে সেটাও আবার ডিপেন্ড করে যে কোনো কোনো জায়গার জন্য এফএনএসি খুব ভালো প্রযোজ্য, সেটাই আমাদের অনেক কিছু ইনফরমেশন দিতে পারে। আবার কোনো কোনো জায়গায় এফএনএসি তে একটা ল্যাকিউনা থাকে, মানে দেয়ার ইজ আ ডেফিসিট। তো এই আর বায়োপসিও আবার নানাবিধ হয়, সেই জায়গায় আমি যাচ্ছি না যে এই কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, অনেকে বলেন যে বায়োপসি করলে ক্যান্সারটা ছড়িয়ে যায়, মানে এটা কতটা সত্যি? আপনি তো প্রশ্নটা প্রথমে আরম্ভ করলেন এটা বলে যে অনেকে ভাবেন যে ঘাটা কমে যাবে বলে নিয়ে ওষুধের দোকানে যায়। সমস্যাটা বাঙালিদের নিয়ে এই জায়গাটাতেই না, অনেকে ভেবে থেকে তো এই ব্যাপারটা করে, সমস্যাগুলো ক্রিয়েট করে। শুনুন, এইগুলো
এগুলো কোনো মানে ভিত্তি নেই, তথ্য নেই। আমি জানেন তো মানে আমি এগুলো জাস্ট জিজ্ঞাসা করা এই কারণে, কারণ আমাদের যারা ভিউয়ার্স আছে বিভিন্ন প্রান্ত থেকে দেখেন জানি তো, এবং তাদের জানা দরকার যে একদম হ্যাঁ, একদম একদম। হুম, আর বাঙালিদের একটা মজার ব্যাপার আছে, আমি বলি যে প্রত্যেক বাঙালির বাড়িতে না 3 ধরনের লোকের জন্ম হয়। এক হচ্ছে হলো বিধানচন্দ্র রায়, আচ্ছা আর এক হচ্ছে হলো আমাদের কোনো বড় নেতা, আচ্ছা আর এক হচ্ছে হলো পঙ্কজ রায় ক্রিকেটার। আচ্ছা। তো প্রত্যেক বাঙালি বাড়িতে দেখবেন ক্রিকেট নিয়ে সবটাই জানে, পলিটিক্স নিয়ে Politics পুরোটাই নিয়েও জানে, আর হ্যাঁ। মেডিসিন নিয়ে প্রায় পুরোটাই জানে, বাঙালিরা তো খুব আছে। তো সেই জন্য ডেফিনেটলি আপনাদের এই যে পডকাস্ট গুলো, দিজ আর সো গুড টু রেজ দ্য অ্যাওয়ারনেস একদমই। অ্যামং পিপল যে কোনটা ঠিক কোনটা ঠিক নয়। বায়োপসি আমাকে নিতেই হবে টু কনফার্ম যে এইটা ক্যান্সার কিনা। হুম, আর বায়োপসি নিলে ক্যান্সার হয় না। আজকে ওইটা যদি ক্যান্সার ওই জায়গাটাতে থাকে, তবেই ওখান থেকে আমি যে টিস্যুটা নিচ্ছি, নিয়ে যে পাঠাচ্ছি, তবেই তো আমাকে বলবে যে এইটা, এটা তো একটা বিজ্ঞান। হুম, ওই একদমই। টিস্যুটা নিয়ে ওরা পরীক্ষা করবে, দ্যার ইজ আ প্রসেস, দেয়ার আর ডক্টরস, প্যাথোলজিস্ট যাদের বলা হয়, ওরা তো এটা নিয়ে পরীক্ষা করবে, করে নিয়ে বলবে যে হ্যাঁ এটা ম্যালিগন্যান্সি। আবার তাও নয়, ম্যালিগন্যান্সি নিয়ে যখন আমাকে বলবে, ম্যালিগন্যান্সি অর্থাৎ ক্যান্সার নিয়ে যখন বলবে যে হ্যাঁ এটা ক্যান্সার, তারা আমাকে বলবে কি ধরনের ক্যান্সার, এবং তার সঙ্গে আরো অনেক কিছু ইনফরমেশন তারা দেবে। কারণ এই যে ইনফরমেশন গুলো আমরা সব একসাথে পাবো, তার মানে টিস্যু ডায়াগনোসিস, মানে সেটা এফএনএসি হতে পারে কিংবা বায়োপসি হতে পারে, তার থেকে যখন বলবে ক্যান্সার, ছবির থেকে আমাকে বলবে যে কত দূর গেছে আর এদিক ওদিক কিছু গেছে কিনা, আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স, চারিত্রিক কিছু আমাকে জিনিসপত্র বলবে, প্লাস আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই সব মিলিয়ে আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়। এবং সেই ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী যে মানে কথাটা ওই আমি সমস্ত ইনফরমেশন গুলোই হচ্ছে আপনার চিকিৎসা কোন পথে এগোবে অ্যাবসলিউটলি সেটা ডিপেন্ড করে। অ্যাবসলিউটলি, এবং এই প্রোটোকলটা সেইভাবে তৈরি হয়েছে। এই প্রোটোকলের কথায় যখন এলাম, তাহলে পরে আমি বলি যে আগে এগুলো হতো, কারণ দেখুন সাইন্টিফিক যখন নতুন যে কোনো জিনিস একটা নতুন যখন আসে, নতুন যখন তার তৈরি হয়, তখন তো কোনো একদম প্রোটোকল যে ইহা হইলে ইহা করিতে হইবে এরকম তো থাকে না। তখন সবাই যেন একটা দে আর ডুইং দ্য মানে নানা ইনিশিয়াল মুনির রিসার্চ, নানা মত তৈরি হয়। এবং খালি নানা মুনির নানা মত নয়, যেহেতু কোনো প্রোটোকল থাকে না, সেই জন্য প্রত্যেকেই তাদের এক্সপার্টাইজ অনুযায়ী করতে চায়। করতে 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 যখন বোঝা যায়, প্লেন্টি অফ পেপার কামস আপ, রিসার্চ ওয়ার্ক কামস আপ, যে ঠিক আছে বেস্ট দেখা গেল এটার জন্য এইটা, তখন ওইটা ধার্য করা হয়। আজকে কোভিড নিয়ে দেখেছেন, প্রথম কোভিড যখন এলো, তার প্রথম দিকের চিকিৎসা এ একরকমের করছে, সে একরকমের করছে, করতে করতে যখন দ্বিতীয় কোভিডের প্রায় শেষের দিকে এলো, একটা কিন্তু প্রোটোকল চলে। সেই রকমের প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা ক্যান্সারের, প্রত্যেক ধরনের ক্যান্সার একটা প্রোটোকল আছে। মানে এখন কিন্তু এই নয় যে আমি ভাবলাম এটার এই করবো, শোনো ভাই তোমার এটা আমি এই করবো, নো। ওই যে বললাম, উই ফার্স্ট অ্যাসার্টেন ক্যান্সার হয়েছে কিনা, ক্যান্সার হলে পরে কি ধরনের ক্যান্সার হয়েছে, এবং তার কতটা এক্সটেন্ড, মানে রেঞ্জ অফ স্প্রেড কি হয়েছে না হয়েছে, এর উপরে ডিপেন্ড করে নিয়ে আমরা স্টেজিং করি। স্টেজিংটা হওয়ার পর এই যে থাইরয়েড, তার অমুক স্টেজের ক্যান্সার, এই টাইপের ক্যান্সার, তার একদম প্রোটোকল আছে, 1 2 3 4 তোমাকে এইটাই করতে হবে। আমি এইটা ভাবলাম তা ব্যাপার যা নয়। সেই জন্য ইটস ভেরি মাচ নাও টাইট নিট প্রোটোকল বেসড একেবারে ট্রিটমেন্ট। আপনি স্টেজিং এর কথা বললেন, Yes. তো স্টেজিংটা যদি একটু আমাদের একটু বুঝিয়ে দেন। স্টেজিংটা মানে হচ্ছে হলো আমি ডাক্তারি স্টেজিং এ যাচ্ছি না, ঠিক আছে, সাধারণ মানুষ সাধারণ মানুষের স্টেজিং এ আমি যাচ্ছি। স্টেজিংটা কিছুটা আমাদের বোঝাবে যে কতটা খারাপ দিকে গেছে, মানে আমি চিকিৎসা করলে পরেও কতটা আমি আশা করব আচ্ছা এর ট্রিটমেন্টের থেকে সে ভালো হবে। ইয়ের ক্ষেত্রে কি বলে, ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই যে ট্রিটমেন্টের থেকে ভালো হবে আমরা যেটা বলি না, সেইটা আমরা বছরের হিসেবে ধরি। আচ্ছা কিছু কিছু ক্যান্সারের 3 year সার্ভাইভাল রেট বলি, কিছু কিছু ক্যান্সারের 5 year সার্ভাইভাল রেট বলি। হ্যাঁ, যে 5 বছর বেঁচে থাকলো কত পার্সেন্টেজ,
10 বছর বেঁচে থাকলো কত পার্সেন্টেজ, যাই হোক 3 বছর বেঁচে থাকলো কত পার্সেন্ট। তো এই যে ব্যাপারগুলো, এই যে প্লেথোরা অফ ইয়োর আউটকাম যেটা ফ্রম ভেরিয়াস ট্রিটমেন্টস অফ ক্যান্সার, তাতে আবার রিসার্চ বেস এটা করা হয়। তো সেটাও কিছুটা ডিপেন্ড করে কোন স্টেজে সেই পেশেন্ট এলো আমাদের কাছে, কোন স্টেজে এলো, আবার তার ভাগটা আমরা করি কোথায় কোথায় স্প্রেড হলো, খালি কি টিউমারটা সেই জায়গাতেই আছে না সেইখান থেকে অন্য জায়গায় আছে, আবার সেই টিউমার অন্য জায়গায় বলতে তার রিলেটেড, ওই যে প্রথমে বলছিলাম কিছু লিম্ফ গ্ল্যান্ড সেই অবধি গিয়ে গেছে নাকি অন্য অঙ্গে চলে গেছে, সেইটা আমরা দেখি। প্লাস হচ্ছে হলো এই যে প্যাথোলজিস্টরা আমাদের যখন বলে যে এই ধরনের সেলের কনভার্সন হচ্ছে, মানে এই ধরনের চারিত্রিক পরিবর্তন এসছে ক্যান্সারের, সেটাতেও আবার ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড এরকম একটা থাকে। ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে হলো সে প্রায় নিজের চরিত্রটা পুরোটাই খুইয়ে দিয়েছে, আচ্ছা, যেটা হচ্ছে পুরো পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, মানে সেল পরিবর্তন এমন হয়েছে, কোষের পরিবর্তন, সে তার নিজের চরিত্রটা পুরোটাই খুইয়ে দিয়েছে, দ্যাট ইজ পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। তো তার ডেফিনেটলি আপনিও বুঝতে পারছেন আউটকাম ইজ ব্যাড। তো এই সবগুলো মিলিয়ে টিলিয়ে না আমরা একটা স্টেজিং করি। এক কথায় যদি লেম্যান টার্মে আমরা বলি যে দ্য হায়ার দ্য স্টেজিং ইজ, দ্য আউটকাম ইজ নট দ্যাট প্লেজেন্ট, ঠিক আছে। আবার সেটাকে ধরা হয় যে ওই যেরকম বললাম যে আজকে ফার্স্ট স্টেজে সে এসেছিল কোনো একটা ক্যান্সারে, তার কিন্তু আউটকাম হচ্ছে হলো ডিপেন্ড করে কি ধরনের ক্যান্সার, 100% আছে, যেরকম থাইরয়েড ক্যান্সার। দেখুন অনেক কিছু ক্যান্সার আছে যেগুলো না হওয়ার, মানে ক্যান্সার না হলেই ভালো, তাই তো? একদমই তাই। কিন্তু আমি এক এক সময় যারা ক্যান্সার রোগীদের কাউন্সিলিং এর জন্য আমি এক সময় বলি, এন্ড দ্যাটস আ ট্রু ফ্যাক্ট, যে যদি কিছু ক্যান্সার হতেই হয় তাহলে পরে যেন ভেরি আর্লি ভোকাল কর্ডের ক্যান্সার হয়, আচ্ছা, কিংবা থাইরয়েডের যেন আর্লি ক্যান্সার হয়। কেন এগুলোর যদি ট্রিটমেন্ট ঠিকঠাক করে দেওয়া যায় তাহলে কিন্তু ও যতদিন আয়ু ততদিনই ওনার বাঁচার কথা। আউটকাম খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো হয়। একজন মানুষ আপনার কাছে এসেছেন এবং তার ক্যান্সার প্রমাণিত হয়েছে বায়োপসির মাধ্যমে, এবং তাকে আপনারা কিভাবে চিকিৎসাটা শুরু করবেন বা তার চিকিৎসা কি কি? দেখুন এইখানে একটা ব্যাপার আছে, ক্যান্সারের ট্রিটমেন্টে কিন্তু যান্ত্রিকভাবে খালি এগিয়ে গেলে হয় না, তার সঙ্গে হিউম্যান টাচটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো সবচেয়ে বড় কথা। একটা মানুষকে যখন প্রথম আমরা বলি আপনার না ক্যান্সার হয়েছে, প্রথম কথা আমরা ওইভাবে বলি না, কিন্তু যদি বলা হয় আপনি বুঝতে পারছেন তার পরিবারের কি অবস্থা হয়ে দাঁড়াবে। কারণ তারা তো লেম্যান, তারা তো বুঝবেন না যে এই ক্যান্সারটা কি ধরনের ক্যান্সার আমার হয়েছে। ওই ক্যান্সার শব্দটাই যেন একেবারে হৃদকম্পন ধরিয়ে দেবে, তাই তো? তো আজও মানে চিকিৎসার ব্যবস্থার এত উন্নতি হওয়ার পরও আজও ক্যান্সার শুনলে প্রত্যেকটা মানুষ মানে একদম ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, একদম পরিবার একদম মনে গেল। তো সেই জায়গাটাতে কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে হচ্ছে সেই জায়গাটাতে জুনিয়রদেরও যেরকম আমি বলি যে ইউ নিড টু গিভ সাম টাইম। এই পেশেন্টদের কিন্তু ইন আ রাশ, আমি তাড়াতাড়ি কথা বলে নিলাম হয়ে গেল, আমার যান্ত্রিক কাজ হয়ে গেল, আপনি এই দিনে আসবেন, তা হয় না। এই পেশেন্টদের অনেক প্রশ্ন থাকে, আর একদিন প্রথম দিন আপনি বোঝালেন ক্যান্সার হয়েছে, বললেন, বোঝালেন, সব ঠিক আছে, কিন্তু তারপরে বাড়ি গিয়ে এবার প্রশ্নগুলো দানা বাঁধতে থাকে। সেজন্য দেয়ার would be multiple sessions যেখানে তাদের প্রশ্নর কিন্তু জবাব আপনাকে দিতে হবে, কারণ আপনাকে বোঝাতে হবে। বোঝাতে কি হবে? আপনার কি হয়েছে বোঝাতে হবে, আপনার এটা যে হয়েছে তার কতটা গুরুতর সেটা বোঝাতে হবে, আপনার যে জিনিসটা হয়েছে তার যদি গুরুতর খুবও হয় আমাদের কাছে কি কি অপশনস আছে ম্যানেজমেন্টে, ট্রিটমেন্টে। ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, কেমোথেরাপি, রেডিওথেরাপি কিংবা সার্জারি। অনেক ক্ষেত্রে অনেক ক্যান্সারের ওই যে আবার বললাম আমি ঠিক করলাম ব্যাপারটা তা নয়, প্রোটোকল আছে। অনেক ক্ষেত্রে কম্বাইন্ড হয় রেডিওথেরাপি কেমোথেরাপি, অনেক ক্ষেত্রে কেমোথেরাপি উইথ সার্জারি, অনেক ক্ষেত্রে রেডিওথেরাপি সার্জারি, অনেক ক্ষেত্রে তিনটেই লাগে। যেরকম ব্রেস্ট ক্যান্সার অনেক সময় রেডিওথেরাপি কেমোথেরাপি সার্জারি সবই লাগছে আপনার। তো এনিওয়ে, তো আবার কিছু কিছু ক্ষেত্রে যেরকম থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে প্যাপিলারি কিংবা
কি বলে ফলিকুলার থাইরয়েড ক্যান্সারের মেন হচ্ছে হলো ইটস সার্জারি 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 সার্জারি, একদম প্রথমেই হচ্ছে সার্জারি, দ্যাটস দ্য মেইন থিং। কিন্তু করার পরেই তারপরে আপনার রেডিও আয়োডিন খাওয়াতে হয়। রেডিও আয়োডিনে যে কিছু কোষটোষ থাইরয়েডে থাকে সেগুলোকে মেরে ফেলে। তো এই যে ট্রিটমেন্ট আমরা কি করব, আপনার জন্য কি করতে হবে, সেইটা আমরা ঠিক করি এবং মানে তাদেরকে বোঝাই। এবং যে জায়গাগুলোতে ক্যান্সার ট্রিটমেন্ট নিয়মিত হয় তা সেই ইনস্টিটিউটগুলোতে কিন্তু সব জায়গাতেই একটা টিউমার বোর্ড বসে। টিউমার বোর্ড প্রতি সপ্তাহে একদিন করে বসে, কিংবা কিছু কিছু জায়গায় প্রতি সপ্তাহে দুবার করে বসে, যেখানে কিনা সমস্ত ধরনের ক্যান্সারের লোকজন যারা ক্যান্সার নিয়েই ট্রিটমেন্ট করছে, মানে শরীরের বিভিন্ন অঙ্গের ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট করছে, সেরকম সার্জনরাও আসেন। ক্যান্সার নিয়ে যে রেডিওলজিস্ট ইনভলভড আছেন তিনি আসেন, ক্যান্সার প্যাথোলজিস্ট আসেন, অঙ্কোলজিস্ট আসেন, রেডিওথেরাপিস্ট যিনি ক্যান্সারে আসেন, তাদের সঙ্গে একেবারে কথা বলে টিউমার বোর্ডে ইট গোজ থ্রু দ্য টিউমার বোর্ড, যে আমরা কিন্তু কেন প্রোটোকল তো আছেই, যে এই তো we got this sort of a cancer in this sort of a patient with this much age, তার extent A, stage A, so this is as per the protocol the treatment which is planned. তোমাদের কিছু আর কারোর কিছু বলার আছে কিনা দেখ, কারণ একটু টুইক এদিক ওদিক হয়তো হতে পারে, দ্যাট ডিপেন্ডস অন, ধরুন একটা পেশেন্টের কেমোথেরাপি দরকার, সেই পেশেন্টের যে কেমোথেরাপিটা দেওয়া হবে সেটা হ্যাজ আ ভেরি অ্যাডভার্স এফেক্ট অন দ্য কিডনি। এদিকে পেশেন্টের হয়তো একটা কিডনি আছে, একটা কিডনি নেই, কিংবা রেনাল ট্রান্সপ্লান্টের পেশেন্ট, কিংবা সিকেডির পেশেন্ট, তাদেরকে কি আমি ফুল ডোজ দেবো না দেবো? এই যে ছোটখাটো টুইক্স গুলো, দ্যাট কামস আউট ভেরি নাইসলি ফ্রম দ্য টিউমার বোর্ডস। তো এইসব হওয়ার পরে তারপরে আবার উই গো টু দ্য পেশেন্ট অ্যান্ড দ্য ফ্যামিলি মেম্বার্স। আর একটা জিনিস, ক্যান্সার ইজ আ জার্নি, মানে একটা দিন আপনাকে বললাম, মানে যে কোনো রুগীকে বললাম যে আপনার ক্যান্সার হয়েছে এবং আপনার এই করে নিতে হবে, ওই করে ফেললাম, অ্যান্ড ইট এন্ডস দেয়ার। ইট ডাজন্ট এন্ড দেয়ার। It's a journey. Cancer is a journey. It's an emotional journey, a financial journey, a medical journey, a biological journey, a physical journey. So it's a journey. তো সেই জায়গাটাতে এটা আমাদেরও তাদের সাথে থাকতে হয়, এবং থাকতে হয় একদিন দুদিন নয়, ইট উড বি লাইফ লং, এবং থাকতে হয় যাতে আবার যদি দেখা যায় সেটা আগের থেকে আটকানো যেন যায়। এবং আরেকটা হচ্ছে হলো ওই যে ঘর পোড়া গরু সিঁদুর একটা কথা আছে, ঠিক ওই রকম ব্যাপার, যে এরপরে কি হয়, ধরুন ওরাল ক্যান্সার হয়েছে, তার ট্রিটমেন্ট হয়ে গেছে, এরপরে কোনো একটা জায়গায় কোনো একটা কারণে একটু চিনচিন কিনকিন করছে, ভয়টা তো থাকবেই, তারা তো আবার আসবে। এমনিতেও তো আমাদের একটা পিরিয়ডিক্যাল চেক আপের তো দরকার আছে। তো সেই কারণে এইভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা করে নিয়ে এইভাবে আমরা এগোই। আমি একটা অন্য প্রশ্ন করব আপনাকে, সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা, বিশেষ করে আমাদের তো বহু দর্শক বাংলাদেশ থেকেও দেখেন, তো আমরা দেখেছি যে তারা এই কলকাতায় চিকিৎসা না করে একটু বাইরের দিকে যান। আমি জানতে চাইছি, এই যে বাইরের দিকে যারা যাচ্ছেন তাদের কি চিকিৎসা কি একটু বেশি ভালো হয়? মানে আমি যেটা বলতে চাইছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। না, আমি খুব ভালো করে বুঝতে চাইছি, আমি ওটাকে আমি আরো ভালো করে, আপনি তো তাও রেখে টেকে কথাটা বললেন, আমি একদম খোলাখুলি কথাটা বলি, আমি রেখে টেকেই বলছি না। যে আমাদের আছে না, কোনো একটা শুভ কাজ করতে গেলে যাই একবার পুরীর মন্দির ঘুরে আসি, তো সেই রকমের হাঁচি হলো, কাশি হলো, ক্যান্সার হলো, যাই হলো না কেন, একটু দাক্ষিণাত্য ভ্রমণ না করে এলে হয় না আমাদের। এই হচ্ছে হলো বাঙালিদের ব্যাপার। সেটা হয়তো একটা সময় ছিল, সেটা হওয়ার পিছনে জানেন, ইফ আই এম ভেরি কারেক্ট ইন সেইং, একটা বড় জিনিস হচ্ছে হলো ওই যে ক্যান্সারের সময় পেশেন্টকে যে একটা ইমোশনাল সাপোর্ট না, সেইটা হয়তো বহু আগে ওই ইমোশনাল সাপোর্টটা প্রথমেই পেত না, যার জন্য একটা না নেগেটিভ আউটলুক হয়ে যেত। তার সঙ্গে হতে পারে ইস্টার্ন ইন্ডিয়ায় ক্যান্সারের যে লেটেস্ট অ্যামিনিটিস, কিংবা যে একদম ক্যান্সার স্কিল্ড সার্জনস যারা,
তারা হয়তো অতটা ইস্টার্ন ইন্ডিয়ায় ছিল না, তারা হয়তো দক্ষিণের দিকে ছিলেন। আর একটা তো বড় ইনস্টিটিউট আপনি জানেন মুম্বাই, ওখানে তো বহুদিন ধরে আছে, ইন্টারন্যাশনালি ফেমাস ইনস্টিটিউট, সেইখানের এইগুলোর নাম ছিল, এখানে ব্যাপারগুলো হতো বলে নিয়ে হয়তো অনেকে ওটাতে যেতেন সেই ব্যাপারটা। আর একটা তারপরে কি মুখের কথা চলতে থাকে, ওই চলে চলে এখনো ব্যাপারটা, তো এখন থিংস আর নট দেয়ার। আমরাও ক্যান্সারের প্রচুর পেশেন্ট পাই, এবং অনেক পেশেন্ট এমনও হয় যে অন্য জায়গার থেকে, যে জায়গার কথা বললাম যে দাক্ষিণাত্য থেকে ভ্রমণ করে তারপরে এসে নিয়ে এখানে ট্রিটমেন্ট করিয়েছেন। কারণ ইফ ইউ ফলো, ওই যে বললাম প্রোটোকল, ইফ ইউ ফলো দ্য প্রোটোকল, ওটা তো সব ইটস দ্য জায়গায় সেম সমান। ওয়ার্ল্ড ওয়াইড। নাম্বার ওয়ান। নাম্বার টু, স্কিলড সার্জন যদি বলেন, স্কিলড সার্জন ইউ উইল গেট এভরিওয়্যার ইন ইন্ডিয়া। অ্যান্ড একটা জিনিস, আমার এত বছর বাইরে কাজ করে আসার পরে আমি কথাটা বলছি, সার্জিক্যালি, সেটা ক্যান্সার হোক নন ক্যান্সার হোক, সার্জিক্যালি ইন্ডিয়ান ডক্টরসরা অনেক ওপরে। কিন্তু মানে এই হাতের কাজ, আমাদের দেখবেন আপনি, আমাদের যে হ্যান্ডিক্রাফট কত ভালো দেখবেন, আমাদের মনে হয় ইন্ডিয়ান একটা জেনেটিক ব্যাপার আছে হাতের কাজের ব্যাপার। তো সেই কারণে সার্জনস অফ এনি জনার, দে আর সো গুড ইন ইন্ডিয়া। তো এবার যদি প্রপার ট্রেন্ডও হচ্ছে, এখন তো ক্যান্সার সার্জারি ট্রেনিংও খুব ভালো প্যান ইন্ডিয়া হচ্ছে। ইস্টার্ন ইন্ডিয়ার ডক্টরসরাও যারা নতুন আসছেন, কিংবা অনেকদিন ধরে যারা করছেন এটা, দে আর ওয়েল ট্রেন্ড ইন দ্যাট। রেডিওথেরাপির ব্যাপারটা তাই, ক্যান্সার নিয়ে ভালো ট্রেনিং হয়েছে, ভালো ক্যান্সার অ্যাজ আ সাবজেক্ট ভালো মতন শেখানো হচ্ছে ফ্রম এমবিবিএস পিরিয়ড অনলি। তো সেই কারণে আমি কলকাতার কথাই বলছি পার্টিকুলারলি, যে উই হ্যাভ গুড প্লেসেস, উই হ্যাভ গুড ডক্টরস, যারা কিনা যে কোনো ক্যান্সারেরই ট্রিটমেন্ট কেটার করতে পারবে একদম। এই ক্যান্সার গুলো কি আমরা কোনোভাবে স্ক্রিন করে আগে থেকে ধরতে পারি? কিছু তো স্ক্রিনিং প্রোটোকল আছে, কিছু কিছু স্ক্রিনিং আমাদের এখানে চালানো হয়, কিন্তু তার থেকেও বড় হচ্ছে হলো যে যেরকম ধরুন স্ক্রিনিং আল্ট্রাসাউন্ড করা যেতে পারে থাইরয়েড ক্যান্সারের জন্য, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট মানে ইন্ডিভিজুয়াল লোকেদেরকে সজাগ হতে হবে। তারা রেগুলার একটু নেকের চেক আপ করলো যে কোথাও কিছু ফুলেছে কিনা, দাঁত একটু দেখলেন যে কোথাও শার্প এজেস হয়ে আছে কিনা, মুখমণ্ডলের মধ্যে কোথাও ঘা এরকম আছে কিনা সেটাকে ফিল করলেন, মাঝে মধ্যে ফিল করে দেখলেন। হ্যাঁ, আর যদি নিঃশ্বাস বন্ধ হয়, যে অবস্ট্রাকশনের মতন হচ্ছে কিংবা নাক দিয়ে একটু রক্তের মতন বেরোচ্ছে, তাহলে এই আর্লি সাইন্স গুলো আর ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। তো এইগুলো কিন্তু তাদেরকে সজাগ করে দিলে পরে তারা একবার যেন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করেন, সেটা একদম ইজ এ মাস্ট। থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো হেড অ্যান্ড নেক ক্যান্সার নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা একটি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।